এই কথিত মিডিয়ার বিদ্রোহের নামে সেনা অফিসার হত্যার একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্র করার জন্য ভারতীয় চক্রান্ত সেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই সরকার ক্ষমতা আসার পরে। আপনাদের এইগুলো জানতে হবে, বুঝতে হবে, জানানো দরকার জনগণকে। আগে বিডিআর আর্মির পলিসি ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি লাশ পড়ে ভারতে একজন বিএসএফ একজন জেনারেল দুইজন লাশ পড়বে। এটা বিডিআরদের মৌখিক নির্দেশনা ছিল। সে সময় কতজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এখন কতজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সেই কারণে সেই বিডিআরদেরকে সাইজ করার জন্য, সামরিক বাহিনীকে সাইজ করার জন্য এই কথিত বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের নামে এই নাটক সাজানো হয়েছিল। এখন পর্যন্ত সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে। সেই ঘটনার একমাত্র ব্যক্তি ব্রিগেডিয়ার হাসান নাসির তদন্ত কমিশনের সদস্য, তিনি সেই তদন্তের উপরে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই বাংলাদেশে আপনাদেরকে যদি আমরা বেঁচে থাকি আমরা তো অবশ্যই করব। কার মৌত আগে পরে আমরা তো জানি না। যারাই বেঁচে থাকেন, হাসান নাসির যদি বেঁচে থাকেন, আরো অনেকে আছেন। এই তদন্ত প্রতিবেদন কি হয়েছে ডিটেলস আর্মির উঁচু লেভেল থেকে নিচের লেভেলের সব কর্মকর্তা কর্মচারীদের কাছে এই তদন্ত রিপোর্টগুলো আছে। বিচার করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করার এটি ছিল একটি বড় ঘটনা। এখন পর্যন্ত সেই ঘটনার বিচার হয় নাই। আমরা যখন একজনের বিপদ দেখে ভাববো বিপদ আমার উপর দিয়ে আসে নাই, কেউ রেহাই পাবেন না। কথা হচ্ছে যে যদি এলাকায় বালা মুসিবত আসে কেউ রেহাই পায় না। মানে কি যেটা বলে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না। যে কোনো প্রার্থনার জায়গা বলেন, সেটা আমার মসজিদ বলেন, মন্দির বলেন, প্যাগোডা বলেন, যদি এই নগরে আগুন লাগে ওই আগুনের আশপাশে যা থাকবে কিচ্ছু রেহাই পাবে না। দেশে এখন আগুন লাগছে। এই আগুন ভারতীয় আধিপত্যবাদের আগুন। এই আগুনের কেরোসিন হচ্ছে শেখ হাসিনার সরকার। এই কেরোসিন দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে সবকিছু। আজকে পত্রিকায় দেখলাম, আপনি চিন্তা করেন, কচুর মুখী ভারত থেকে আসছে। কচুর মুখী 50 মেট্রিক টন নারিকেল ভারত থেকে আসছে। আর বরিশালের আশরাফ আলী আকন্দ ব্যাস ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য, ওদের দেশে নারিকেল গাছে ঝুনা হইয়া শুকাইয়া পড়তো, গাছের তলায় পইরে থাকতো বরিশালের অনেক বাড়িতে। সেই নারিকেল অনেকে নিত না। আর সেই নারিকেল আনা লাগে আমাদেরকে ভারত থেকে। অন্য পণ্যের কথা বাদ দিলাম, একেবারেই বেসিক জিনিস, সবজির মতো জিনিস কচুর মুখে আমাদের ভারত থেকে আনা লাগে। ধীরে ধীরে এতটা আমাদেরকে ইন্ডিয়া ডিপেন্ডেবল করা হয়েছে। আমাদের আমার আখ দিয়ে চিনি হয়। আমাদের নিজস্ব চিনি শিল্প ধ্বংস করে ফেলেছে। চামড়া শিল্প, যেটা নিয়ে আপনারা গর্ব করতেন, মাদ্রাসাগুলোর আয়ের একটা বড় উৎস ছিল কোরবানির চামড়া। সেই চামড়া নিয়ে তেলেসমতি প্রত্যেক রমজানে দেখেছেন চামড়া, এখন সেটাও আমাদের নাগালে নেই। সবশেষ শার্ট প্যান্ট বেচা অর্থনীতি, অর্থনীতির ভাষায় বলে শার্ট প্যান্ট বেচা অর্থনীতি নিয়ে একটা দেশের অর্থনীতি টেকসই হয় না। এটা কতদিন চলবে? এটার বিকল্প বাজার আছে। যেমন এখন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নাই এই গ্রাউন্ডে ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের পোশাকের একক দেশ হিসেবে ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর ইউরোপীয় ইউনিয়ন। প্রত্যেক বাজারে পোশাকের আপনার চাহিদা কমছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো এমনিতেই বাংলাদেশের শ্রমনীতি, মানবাধিকার, সুশাসন বিভিন্ন ইস্যুতে ইভেন সরকারের যে তাদের সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সংকুচিত করছে। অর্থনীতির আরো ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। জিনিসপত্রের দাম কি হারে বাড়ছে আপনারা টের পাচ্ছেন। তারপরে সরকারের মন্ত্রীরা দায়ী করছে বিএনপিকে, যে বিএনপির ব্যবসায়ীরা নাকি জড়িত। 15 বছর ক্ষমতায় থেকেও মজুতদার করে বিএনপি, ব্যবসার কারসাজি করে বিএনপি। মানে কি ধরনের আহাম্মকি কথাবার্তা বলতে পারেন। সবচেয়ে বিভৎস ভয়ঙ্কর কথা হচ্ছে প্রধানমন্ত্রী যখন বলেন যে মজুতদারদের গণধোলাই দেওয়া উচিত। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আইন নিজের হাতে তুলে নিতে বলছেন। তার মানে এটা তো পরিষ্কার যে এই দেশে আইন আদালত বলতে কার্যত কিছু নাই। পুলিশ কিছু পাচ্ছে না, তার তো এমপি মন্ত্রীরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তিনি জনগণকে বলছেন যে আপনার গণধোলাই দিন। তো গণধোলাই দিলে তো আগে এই সরকারের এমপি মন্ত্রীদেরকে গণধোলাই দিতে হবে, যে যারা এই দেশটাকে জাহান্নাম বানিয়েছে। আমরা তো বিচার বিভাগ থেকে বলছি যে দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলছেন। আজকে পাঠ্যপুস্তকের কথা বলেছেন। আমাদের দেশে ছাপাখানা নাই, বই ছাপাতে হয় আমাদের ইন্ডিয়া থেকে। কারণ কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে ইন্ডিয়ান লোককে, সে ছাপাইবে কলকাতায় নিয়ে। আর হাই কমিশন থেকে রেকমেন্ডেশন, এইখানে ব্রিজ নির্মাণ হবে,
ইন্ডিয়ান ঠিকাদার পাবে, রেল লাইন নির্মাণ হবে ইন্ডিয়ান ঠিকাদার পাবে, সবকিছু ইন্ডিয়ান ঠিকাদাররা পাবে। ভারতীয় হাই কমিশন থেকে ঠিক করে দেওয়া হয় কোন কাজ কে পাবে। এইভাবে আজকে দেশের একটা অবস্থা চলছে। আজকে আরো একটা আমাদের এই জাতীয় জীবনের সবচেয়ে বিপর্যয়ের দিন, সেটি হচ্ছে বিডিআর পিলখানায় বিডিআর মামুনুল হকের কথা অনেকেই বলেছেন। প্রথমত তো এই সংগঠন মামুনুল হকের সংগঠন তারা দাওয়াত দিয়েছে, সেই জন্য তার মুক্তির কথা বলছি, বিষয়টা এরকম না। আমি মনে হয় এই প্রোগ্রাম ছাড়াও অন্য দলের বিভিন্ন প্রোগ্রামে অন্তত 20 থেকে 30 বার তার মুক্তির কথা বলেছি, কারণ তার সাথে আমার খুব বেশি যোগাযোগ সম্পর্ক নাই। একজন সচেতন মানুষ হিসেবে, অন্যায়ের প্রতিবাদী মানুষ হিসেবে যখন দেখছি একজন মানুষের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে প্রতিবাদ করছি। সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে যে কতটা পৈশাচিক মানসিকতার হলে যে একটা মানুষকে বেইজ্জতি করে সেটি নিয়ে আবার উল্লাস করে। এই সংসদে আপনারা দেখেছেন না, শাপলা চত্বরের ঘটনার পরে সংসদে মন্ত্রীরা, ইভেন সরকারের টপ লিডাররা উল্লাস করে বলেছিল যে এরা মাদ্রাসার ছাত্ররা রং মেখে এসেছিল। এই কথা কিন্তু বলেছিল, এখনো ভিডিও পাবেন ইউটিউবে। ঠিক একইভাবে মামুনুল হকের গ্রেপ্তারের পরে তখন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা এই তাদের চরিত্র নিয়ে সংসদে কথা বলেছেন, তাদের চরিত্র যে কতখানি পরিষ্কার সেটা হচ্ছে দেশের মানুষ জানে। তো আমি যখন অন্যকে নিয়ে কথা বলবো, আমার নিজের ব্যাকগ্রাউন্ডে তো দেখতে হবে। যদিও আমি মনে করি পরিষ্কারভাবেই যে মামুনুল হকের সাথে যা হয়েছে এটা অবিচার, এটা অন্যায়, এবং এইটা হয়েছে এদেশের ইসলামপন্থীদেরকে রাজনৈতিকভাবে সাইজ করার জন্য। পুরো হেফাজত সহ মামুনুল হককে যেই ঘটনাটি ঘটনা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, লকডাউন দিয়ে প্রথম দফায় যখন তাকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছিল, যখন তার অনুসারীরা তাকে যারা ভালোবাসে তাকে বের করে এনেছিল, তারপরে তারা প্ল্যান করেছে যে এইভাবে তো পারা যাবে না, জনগণ তো বিদ্রোহ করে ফেলবে, পুলিশ পিটিয়ে মাইরা বানাবে জনগণ যদি ওইখানে যায়। কি করবে? লকডাউন দিয়ে, আপনাদের মনে আছে, মসজিদে নামাজ পড়ানো জামাত সীমিত করেছিল। তারপরে হুজুরদেরকে বিশেষ করে সেই সময়ে একজন, দুইজন, তিনজন করে রাতে, দিনে, মধ্যরাতে গ্রেপ্তার করে, এবং এই যে নির্বাচনের আগে কিভাবে তাদেরকে সাইজ করতে হয়, মামলা দিয়ে, জুলুম করে, নানানভাবে পরিবারকে জিম্মি করে, সেটা তারা করেছে। এখন তো আরেকটু পরিষ্কার হয়েছিল, দেখেন সেই সময় অনেকে কথা বলে এটা হেফাজতের বিষয় ছিল, ধর্মভিত্তিক কোনো দল, গোষ্ঠীর সংগঠন, এটা নিয়ে কথা না বলা ভালো। কিন্তু তার পরিণতিটা দেখেছেন না, যে নির্বাচনের আগে বিএনপি, জামাত সহ আমাদের ইনক্লুডিং 30,000 নেতাকর্মীকে জেলে রেখে নির্বাচন করেছে, এবং মন্ত্রীরা খুব গর্ব করে বলেছে যে এদেরকে যদি ভিতরে না রাখা হতো রাস্তায় গাড়ি চলতো না, নির্বাচন করতে পারতাম না। তো অনেক ধরনের বহুমুখী সংকট, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আছে। তারপরে আমাদেরকে পথ চলতে হবে, কিছু করার জন্য চেষ্টা করতে হবে। আন্দোলন আমরা করেছি, কৌশলে হয়তো আমাদের ভুল ছিল, আমরা সফল হইনি, সামনে আমরা এগিয়ে যেতে চাই।